সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি মাজহারুল ইসলাম, টেক্সট স্কুল থেকে আপনাদের স্বাগতম। সম্মানিত সুধী, আমরা আজকের যে ভিডিওটিতে এসেছি সেটি হলো যে আপনারা সবাই জানেন, আপনারা যারা টেক্সট স্কুল দেখছেন এর মধ্যে অনেকেই আছেন যে আইটিপি পরীক্ষা দিয়েছেন, আইটিপি লিখিত পরীক্ষা আপনারা পাশ করেছেন এবং ভাইভার জন্য আপনারা কি প্রস্তুতি নিচ্ছেন। আমার অসময়টি 15টি আমরা ক্লাস করেছি, লাইভ ক্লাস করেছি আইটিপি ভাইবার প্রিপারেশন নিয়ে এবং কিভাবে প্রিপারেশন করতে হবে, কি কি সিলেবাস আসবে, অলমোস্ট অনেক অনেক কয়টি ভিডিও রয়েছে। আজকের যে ভিডিওটি এটা আমাদের ফাইনাল। আমরা ধারাবাহিকভাবে এই ভিডিওতে আমরা যাব এবং ভিডিওগুলো দিব। সেটার জন্য আমাদের আমরা যেটা করছি সেটা হলো, আপনারা জানেন যে পরীক্ষা একটা ধারাবাহিকভাবে চলতে থাকবে, কারণ সবার একসাথে পরীক্ষা নেওয়া সম্ভব না। প্রায় এক সপ্তাহ পরীক্ষা চলবে, 13 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে। তো আমরা 21 তারিখ পর্যন্ত আপনাদেরকে এই আপডেটগুলো দিয়ে যাব এবং পরীক্ষা শুরু করার আগে আপনাদের জন্য যে জিনিসগুলো সবচেয়ে বেশি দরকার আমি আজকে সেটাই আলোচনা করব। পরীক্ষার সিলেবাস বা আলোচনা সেই বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে ভিডিওতে আপনাদেরকে দিব, কিন্তু আগামী রবিবার যে পরীক্ষা হবে, 13 তারিখে যে পরীক্ষা হচ্ছে, সেই 13 তারিখে পরীক্ষার যারা দিবেন তারা তো প্রথমেই দিয়ে দিলেন, আর যারা ধারাবাহিকভাবে দিবেন প্রত্যেকের জন্য এই ভাইবা পরীক্ষার জন্য আপনার যেই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো কি, আপনার পরীক্ষাতে যাওয়ার আগে ডকুমেন্টগুলা। আপনাকে কি বলা হয়েছে যে মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত কাগজপত্র দলিলাদির মূল কপি প্রদর্শন ও সত্যায়িত কপি দাখিল করা। এটা আপনার জন্য একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আজকে আমি সেই আলোচনাটাই করব। এই আলোচনা আপনার যত ভাইবার এই জিনিসটা কি 50-60% কি আপনার জন্য একটা ইম্পর্টেন্ট বিষয়। 56 না 80%ই হলো কি আপনাদের এই 20% আপনাকে প্রশ্ন থাকবে, মানে আপনার যেই পড়াশোনার পার্ট থাকবে 20%, আর 80%-এর মধ্যে কাগজপত্র, আপনার অ্যাটিটিউড সবকিছু মিলে আদার আপনার বচন ভঙ্গি, আপনার ব্যক্তিত্ব সবকিছু মিলাই হলো কি 80%। তো শুধু আমরা যেটাতে মূল আলোচনা সেটাতে যাচ্ছি। যাওয়ার আগে আমি আপনাদেরকে বলছি, আপনারা যারা আমার টেক্সট স্কুলের ভিডিও দেখছেন, লাইভ দেখছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো যে আপনারা সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বাটনটি আপনারা চেপে দেন যাতে যে কোনো ইনফরমেশন যাওয়ার সাথে সাথে আপনারা জানতে পারেন। টেক্সট স্কুল একটি অনলাইন প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম থেকে আপনাকে প্রতিনিয়ত ট্যাক্স, ভ্যাট এই রিলেটেড যেসব ইনফরমেশনগুলো রয়েছে এবং সামনে প্রফেশনাল যে এক্সাম হবে সেই এক্সামের প্রিপারেশনগুলো এবং এক্সামের আগে যে প্ল্যান নিতে হয়, এই সবগুলো বিষয় কি টেক্সট স্কুলে থাকবে। টেক্সট স্কুলটি যে অনলাইন প্ল্যাটফর্ম, এখানে আমরা আপনারা আস্তে আস্তে এখান থেকে আপনাদের যাবতীয় যে চলার পথে যে সমস্যাগুলো হবে ট্যাক্স ভ্যাট নিয়ে, এইসব বিষয়ের কি প্রশ্নের উত্তর আপনারা এক্সপার্টের যারা থাকবে তাদের কাছ থেকে এর সমাধান পাবেন। তো আপনারা যারা এখনো কি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেন এবং কি শেয়ার, লাইক, কমেন্টস করে টেক্সট স্কুলের সাথে থাকবেন। শুধু এবার আমি যাচ্ছি মূল আলোচনায়। আইটিপি ভাইবা পরীক্ষার জন্য আমাদের যে মূল কাগজপত্র দলিলাদি দরকার সেটা কি কি? সেটা হলো যে সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট, এটা কি মূল কপি এবং সত্যায়িত কপি নিয়ে যাবেন। এখন সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট বলতে আপনাকে এই পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে একটা কি শিক্ষাগত যোগ্যতার একটা ভেরিয়ার দেওয়া ছিল। আপনার মানে মিনিমাম কতটুক পর্যন্ত হলে আপনি কি এই ভাইভাতে অংশগ্রহণ করতে পারবেন, সেই বিষয়টা কি আপনার দেওয়া ছিল। তো আপনাকে সেই প্রিপারেশন অনুযায়ী কি আপনি আপনার এডুকেশনাল ডকুমেন্টগুলো শুরু করবেন। যদি ধরেন এখানে যে যোগ্যতা ছিল ডিগ্রি বিকম পর্যন্ত যদি থাকে বা বিএ এই লেভেলের যে যোগ্যতা, সেই পর্যন্ত কি আপনি সার্টিফিকেট কালেক্ট করবেন এবং সার্টিফিকেট এবং মার্কশিট।
অনেক সময় দেখা গেল যে আপনার সার্টিফিকেটের মূল কপি হাতে পান না, সেক্ষেত্রে কি আপনার জন্য সেই ক্ষেত্রে যেটা করণীয় সেটা হলো যদি মূল কপি হাতে না আসে তাহলে এই মূল কপির যে ভাইস ভার্সা কপি রয়েছে সেই কপি ওটার বিবরণ মানে আপনি এটার জন্য যাতে আপনার পরীক্ষা দিতে যাবেন না বা পরীক্ষা মিস করবেন তা না, কোনো কারণে হয়তো মূল কপিটা দিতে আরো 2 দিন দেরি হচ্ছে, আপনার পরীক্ষা কালকে কিন্তু এটা পেতে পেতে আরো 1 সপ্তাহ লাগবে। সেই সিচুয়েশনের জন্য কি আপনার কাছে যে ডকুমেন্টগুলো আছে পরীক্ষা দিয়েছেন বা পরীক্ষা হয়ে গেছে রেজাল্ট আসছে যে শিট যে আদার্স যে শিটগুলা অ্যাটলিস্ট সেটা নিয়ে কি আপনি পরীক্ষার হলে উপস্থিত হবেন। আহ, কিন্তু এটার জন্য আপনি বসে না থেকে যে আমি এটা পাই না পরীক্ষা দিতে যাব না সেটা না, কারণ আপনি পরীক্ষা দিয়ে আসলেন ওখানে আপনার উপস্থাপন করলেন সিচুয়েশন থাকতেই পারে, দেখা গেল যে কোনো কারণে ওই জিনিসটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আনা হয় না, এরকম অনেক কিছু থাকতে পারে। আনা সম্ভব সেটা তো নিয়ে আসবেন, এটা নিয়ে তো কথা নাই, কিন্তু না আসতে পারলে সেটা নিয়ে কি আপনার এটার জন্য অনেক মানে আপনার অনলাইন কপি রয়েছে, বিভিন্ন যেই কপিগুলো রয়েছে মানে আদার্স যেই কপি মূল কপিটা ছাড়া আনুষঙ্গিক আদার্স কপি আপনার প্রবেশপত্র থাকতে পারে, রেজিস্ট্রেশন কার্ড থাকতে পারে, আদারওয়াইজ আপনাকে অনলাইনে পাস করছেন সেই পাস করার একটা ডকুমেন্ট থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি। এই যা জিনিসগুলো আপনার হাতে থাকবে সেসব জিনিসগুলো নিয়েই কি আপনি পরীক্ষার হলে চলে যাবেন। আগে পরীক্ষা দেন, দেওয়ার পরে আপনি সেখানে কি আপনার বিষয়টাকে তুলে ধরতে পারবেন যে স্যার এই অবস্থা আমি এটা পাচ্ছি না, এটা এই আর কি। আর ভুয়া জিনিস তো আপনি নিয়ে যাচ্ছেন না, আপনি তো জেনুইনলি নিয়ে যাচ্ছেন, হয়তো কি আপনার কাগজটা আপনার এখনো হাতে আসে না। ভুয়া জিনিস নিয়ে যাওয়া যাবে না। যদি আপনার না থাকে সেটাকে বানিয়ে ডুপ্লিকেট করে কোনো কপি নিয়ে যাওয়া যাবে না, তাহলে আপনার জীবনের জন্য এটা কি আপনার সরকারি চাকরি থেকে শুরু করে এই পেশা বা আদার্স পেশায় আপনার কি একটা লাল দাগ পড়বে, অতএব সেভাবে কি যাওয়া যাবে না। তারপরে আসতেছে বর্তমান পেশা সম্পর্কে প্রার্থীর স্বঘোষণাপত্র। আচ্ছা, এটাতে আমি লাস্ট বলতেছি এটাতে কি কি হবে, এটা আমি আপনাদেরকে শেষে ঘোষণাপত্রটা কেমন হবে সেটাতে যাচ্ছি, এটা লাস্ট আলোচনা করব। তারপর হলো সাম্প্রতিক সময়ে তোলা প্রার্থীর 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। আচ্ছা, তাহলে এটা হলো কি আপনার সাম্প্রতিক সময়ে এখনকার সময় আপনাকে 2 কপি ছবি তুলবেন, তবে সেটা কি সত্যায়িত হতে হবে। আর সত্যায়িত হওয়ার জন্য কি দরকার যে শুধু যে বিসিএস ক্যাডারই লাগবে তা না, বিসিএস ক্যাডার ছাড়া নবম গ্রেডের উপরে যারা রয়েছে এই যাদের আছে যেমন জজ, এডিশনাল জজ, বিভিন্ন যারা এই গ্রেড থেকে কি আপনি সেটা কি সত্যায়িত করে নিতে পারবেন। তারপর হলো যে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র। আচ্ছা, এটা হলো যে আপনার যেই যেই এলাকায় যেখানে থাকবেন সেইখানকার কি নাগরিকত্ব সনদপত্র আপনার এটা এটা তো মোটামুটি আপনারা বুঝতে পারছেন, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, চেয়ারম্যান, কাউন্সিলর যারা যেই পরিবেশে যেখানে আছে কি সেই নাগরিকত্ব সনদপত্র নিতে হবে। তারপর 5 নম্বর হলো জাতীয় পরিচয়পত্র। জাতীয় পরিচয়পত্র সত্যায়িত করার সময় কি অরিজিনালটা নিয়ে যাবেন, সত্যায়িত কপি করে নিয়ে যাবেন। মোট কথা আহ, যেভাবে যেটা বলা আছে মৌখিক পরীক্ষার সময় অনেকে মনে করবেন যে জাতীয় পরিচয়পত্র এটা সত্যায়িত করার দরকার কি, দরকার আছে বা কি বিষয়টা তা না, আপনি এটা করে নিয়ে গেলে তো সমস্যা নাই। আমরা এখানে এখানে আপনাকে পয়েন্টে বলছি কি মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত কাগজপত্র দলিলাদির মূল কপি প্রদর্শন ও সত্যায়িত কপি দাখিল করা। তাহলে আপনি মূল কপিও রাখলেন, এটা যখন সত্যায়িত করতে যাবেন সবই সত্যায়িত করে নেবেন, বিষয়টা কিন্তু ওই জায়গায়। তো শুধু পরীক্ষার যাওয়ার আগে আপনারা সিট প্ল্যান হয়তো পেয়ে গেছেন, আমি যে আমার ভিডিও যখন দেখবেন তখন আপনাদের সবার হাতে অবশ্যই কি সিট প্ল্যান থাকবে। আপনারা 13 তারিখে প্রিপারেশন নেবেন যে যাওয়ার জন্য। প্রিপারেশন নেওয়ার আগে আপনাদেরকে যে জিনিসটা খুবই দরকারি সেটা হলো কি কাগজপত্র এবং দলিলাদি। আর নম্বরে যেটা রইল বর্তমান পেশা সম্পর্কে প্রার্থীর স্বঘোষণাপত্র, আমি সেই স্বঘোষণাপত্রটি আপনাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, স্বঘোষণাপত্রটি স্বঘোষণাপত্রটি আমি শেয়ার করছি। স্বঘোষণাপত্রটি বর্তমান পেশা সম্পর্কিত স্বঘোষণাপত্র।
সেটা হলো কি, বর্তমান পেশা সম্পর্কিত স্ব-ঘোষণাপত্র। এটা বিসিএস কর একাডেমি থেকে দেওয়া হয়েছে। আগে বিভিন্নজন ব্যক্তি বিভিন্নজন তার নিজের মতো স্ব-ঘোষণাপত্র একটা ফরম্যাটে দিত। কিন্তু এখন ফরম্যাটটি আপনার ইয়েতে বিসিএস কর একাডেমির অনলাইন ইয়েতে দেওয়া রয়েছে। আপনারা সেই ফর্মটি কালেক্ট করবেন। আমার ভিডিওতে আপনারা সেই ফর্মটি যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এইরকম ফর্মটি হবে। আপনার স্ক্রিনে ফর্মটি দেখতে পাচ্ছেন। আমি প্রথমে বলছি এখানে কি হবে, লিখিত পরীক্ষার রোল নাম্বারটা উপরে থাকবে, তারপরে পূর্ণ নাম বাংলায় প্রথম লিখবেন, তারপরে ইংরেজিতে সবগুলা কি বড় অক্ষরে, ইংরেজিতে বড় অক্ষরে থাকতে হবে। এটাকে মাস্ট বি, এটাকে ফলো করবেন। তারপরে বাংলা যেটা লিখবেন সেটা স্পষ্ট করে, ওই যে একটার সাথে আর একটা লাগানো, এই সব অবস্থা যাতে না থাকে, কারণ এটা দিয়ে আপনার একটা নিজস্ব পুরো সত্তাটা কি এখানে আপনাকে দেখছে। তারপরে পিতার নাম, যদি পিতা মৃত হয়ে থাকে অবশ্যই মৃত উল্লেখ করবেন। দেখা গেল এনআইডি কার্ডে নাই, কিন্তু এখন থাকলে এখনকার সিচুয়েশনটা কি উল্লেখ করবেন। এগুলা আপনারা একটু বুঝে নেবেন। মাতার নাম সেম সিচুয়েশন, যে হয়তো আপনার এনআইডি কার্ডে আপনি মনে করলেন যে এনআইডি কার্ডে যেভাবে আছে সেভাবে, আসলে না, এনআইডি কার্ডে আপনার মাতা জীবিত ছিল তখন, এখন হয়তো আপনার মাতা মৃত। সেক্ষেত্রে আপনাকে মৃতটা বর্তমান সিচুয়েশনটা কি উল্লেখ করবে, কারণ এটার নাম কি বর্তমান পেশা সম্পর্কিত স্ব-ঘোষণাপত্র। তার মানে কি বর্তমান সিচুয়েশনটা এখানে তুলে আসতে হবে। তারপরে জাতীয় পরিচয়পত্র নাম্বার, তারপরে আপনার মুঠো ফোন নাম্বার, আপনার যেই ফোনটা আপনার রানিং রয়েছে সেই ফোনটা, আপনার ২টা সিম থাকলে যেটা কি আপনার হাতে সবসময় থাকবে সেটাকে দেবেন, বা হোয়াটসঅ্যাপ রয়েছে এরকম, এই ধরনের বিষয়। স্থায়ী ঠিকানা, স্থায়ী ঠিকানা বলতে বোঝাচ্ছে যে আপনার জাতীয় পরিচয়পত্র আপনি যেখান থেকে নিচ্ছেন সেইখানের অনুসারে কি স্থায়ী ঠিকানাটা সেখান থেকে দিবেন। সেখানে কি কি লেখা আছে, ফ্ল্যাট, বাড়ি নম্বর, দেখা গেল যে বাড়ি, গ্রামের বাড়ি হলে অনেক সময় বাড়ি নম্বর থাকে না, সেখানে বাড়ির নাম লিখবেন, গ্রাম লিখবেন, রাস্তা না থাকলে সেখানে ফাঁকা রাখবেন, ডাকঘর, থানা, জেলা। তারপর হলো যে তারপর ৭ নম্বর রয়েছে বর্তমান ঠিকানা। আপনি বর্তমানে যেখানে রয়েছেন সেই ঠিকানাটা এখানে উল্লেখ করবেন। এখানেও তেমন কি ফ্ল্যাট, বাড়ি নং, গ্রাম, রাস্তা, ডাকঘর, জেলা, থানা, জেলা, এসব বিষয়গুলো রয়েছে। তারপর যে জিনিসটি গুরুত্বপূর্ণ সেটি হলো যে ৮ নম্বরে আমাদের চাকুরিরত কিনা টিক চিহ্ন দিন, হা বা না। আচ্ছা, যদি আপনি চাকরিরত না হন তাহলে না দিলেন, মোটামুটি আর আপনার অন্য কোনো অপশনের প্রয়োজন হচ্ছে না। কিন্তু যদি আপনি চাকরিরত হন তারপরে অপশন হবে চাকরির ধরন, কি সরকারি চাকরি, আধা সরকারি চাকরি, স্বায়ত্তশাসিত না বেসরকারি। আপনি সরকারি হলে সরকারিতে দিবেন। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিতের ক্ষেত্রে নিয়ম রয়েছে যে চাকরিতে দেওয়ার আগে কি লাগবে, অনুমতিপত্র সংযুক্ত করতে হবে। তাহলে এই অপশনগুলোর ক্ষেত্রে আপনার কি অনুমতিপত্র সংযুক্ত করতে হবে। সেক্ষেত্রে এটার কি অনুমতিপত্র কি রয়েছে বা সেটার অপশনটা পরে আছে, আমি এরপরে যাচ্ছি। তাহলে আপনি চাকরির ধরন সিলেক্ট করলেন, ধরেন আপনি সরকারি চাকরি লিখলেন, তাহলে চাকরিরত হলে কার্যালয়ের নাম, আপনার প্রতিষ্ঠানের নাম লিখলেন, চাকরি কাল, কত থেকে কত কাল পর্যন্ত চাকরি করছেন সেটা লিখবেন। এরপরে রয়েছে অনুমতিপত্র সংযুক্ত কিনা, যদি সরকারি চাকরি হয় আপনার স্বপ্রতিষ্ঠান থেকে আপনাকে অনুমতি দিয়েছে কিনা সেই পত্রটি সংযোগ করতে হবে। আর আধা সরকারি, স্বায়ত্তশাসিত সবার জন্য একই রকম, বেসরকারি হলে আপনি সেই অপশনগুলো কি এভাবে পূরণ করবেন। আর যদি আপনি চাকরিরত না হন তাহলে তো আর এই অপশনগুলো পূরণ করার দরকার হচ্ছে না, আপনি শুধু নাতে টিক দিবেন, সেক্ষেত্রে আর কোনো অপশন থাকছে না। তারপরে কি রয়েছে, আমি নিম্ন স্বাক্ষরকারী এই মর্মে ঘোষণা করছি যে উপযুক্ত তথ্যসমূহ আমার জ্ঞান ও বিশ্বাস মতে সঠিক ও নির্ভুল। আমি আরও অঙ্গীকার করছি যে কর আইনজীবী নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে আমি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ করেছি। চাকরিকালীন আমার বিরুদ্ধে কোনো প্রকার শাস্তিমূলক কার্যক্রম গৃহীত হয়নি, কিংবা কোনো মামলা চলমান বা বিচারাধীন নাই, এবং কর আইনজীবী হিসাবে সনদ গ্রহণের জন্য আমার দাখিলকৃত আবেদনপত্রের সাথে আমি যে সকল তথ্য প্রমাণাদি দাখিল করেছি তা আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। যদি ভবিষ্যতে আমার প্রদত্ত তথ্যে কোনো গরমিল ও অসত্যতা পরিলক্ষিত হয়, জাতীয় রাজস্ব বোর্ড আমার সনদপত্র বাতিল সহ প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণের অধিকার সংরক্ষণ করেন। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু আপনারা যারা এই স্বঘোষণাপত্র দিচ্ছেন, স্বঘোষণাপত্রের মিনিংটাই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমি সেজন্য এটাকে আলাদা করে আপনাদের জন্য এটাকে আলাদা আলাদা করে বললাম, এবং এই পড়াটি আমি আপনাদেরকে পড়ে শোনালাম। এটার মানে হচ্ছে যে
আপনি যা দিচ্ছেন, যে ইনফরমেশন দিচ্ছেন সেখানে কোথাও কোনো ভুল ইনফরমেশন বা কোনো ডুপ্লিকেসি করা যাবে না। আপনার যা আছে তাই দিবেন। আমি আপনাদেরকে প্রথমে বলেছি যে আপনাদের কোনো সার্টিফিকেট যদি মূল সার্টিফিকেটটা হয়তো এখন হাতে পাচ্ছেন না, সেটাকে সেভাবে উপস্থাপন করবেন। কোনো ইনফরমেশনে কোনো কি গ্যাপ রাখা যাবে না। আপনার সেটার জন্য অবশ্যই আপনাকে ছাড় দেওয়া হবে। কিন্তু আপনার কোনো কিছু যদি ভুল দেখান তাহলে কি বলছে আপনাকে? যদি ভবিষ্যতে আমার প্রদত্ত তথ্য কোনো গরমিল, অসত্যতা পরিলক্ষিত হয়, জাতীয় রাজস্ব বোর্ড আমার সনদপত্র বাতিল সহ প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণের অধিকার সংরক্ষণ করে। তার মানে আপনি বুঝেছেন যে আপনার সনদপত্র বাতিল করার প্রয়োজনীয় ব্যবস্থা কি সে নিতে পারবে। তো শুধু আমরা যারা ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করছি, আমরা অবশ্যই এই স্বঘোষণাপত্র এবং যে বাকি 4টি ডকুমেন্ট মূল এবং সত্যায়িত কপি কালেক্ট করে নিয়ে যাব। আপনার এখন ভাইভা পরীক্ষার মূল প্রস্তুতি হলো কি কাগজপত্রের এটা। আপনি দেখবেন যে আপনার কাগজের সকল বিষয়গুলা কি হয়েছে কিনা। আজকের আমার ভিডিওতে আমরা এই বিষয়টিকে তুলে ধরছি এবং এটাকে গুরুত্ব সহকারে আপনারা দেখবেন ভাইভার জন্য আপনাদের এই প্রিপারেশন নেওয়ার আগে আপনি আপনার ডকুমেন্টারি প্রিপারেশনটি নিয়ে নেবেন। আমরা পরবর্তী যে ভিডিওতে আমাদের পড়াশোনার যে পার্টগুলো থাকবে আমি সেই পার্টগুলো পরবর্তী ধাপে ধাপে দিব। আমাদের এটা পরীক্ষার একটা চূড়ান্ত, যেহেতু পরীক্ষা 13 তারিখ, এটা চূড়ান্ত ভিডিও এবং চূড়ান্ত পার্ট। আমরা এভাবে এই বিষয়গুলো দেখে পরীক্ষার জন্য প্রিপারেশন নেব। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন এবং আপনারা পড়াশোনা করেন, কারণ পড়াশোনার কোনো বিকল্প নাই। এই ডকুমেন্টারির সাথে সাথে কি পড়াশোনা করতে হবে। পড়াশোনার বিষয়গুলো আমাদের নেক্সট ভিডিওতে থাকবে। আজকে এই পর্যন্তই। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম।